থামিস না, দৌড়া, মাংস পালাচ্ছে। সকাল থেকে নিজের আদরের গরু খুঁজে পাচ্ছে না বিকাশ। সারা গ্রাম চুষে ফেলে হতাশ হয়ে সে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ মালতী কাকিমাদের বাড়ির উঠোনে এসে থমকে দাঁড়ালো। এ কি কাণ্ড, আমার হারানো গরুটা এখানে বাঁধা কেন? যাক বাবা, বাঁচালে মালতী কাকিমা। তুমি না থাকলে যে আমার গরুটা কোথায় হারিয়ে যেত কে জানে। কাকিমা, ও মালতী কাকিমা, কোথায় তুমি? বিকাশ উঠোনে দাঁড়িয়ে ডাকতে লাগলো, কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না। হঠাৎ বারান্দার দিক থেকে কান্নার শব্দ তার কানে এলো। কে যেন ঢুকরে ঢুকরে কাঁদছে। বিকাশ তড়িঘড়ি করে সেদিকে এগিয়ে গেল। কাকিমা, মালতী কাকিমা, তুমি এখানে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কে কি তোমায় কিছু বলেছে কাকিমা? ওরে বিকাশ রে, আমার সব শেষ হয়ে গেল রে। আমার বাঁচার আর কোনো সম্বল রইল না রে। তোর গোবিন্দ কাকাকে তাকে আর ফিরে পাবি না রে, সে আর নেই। কাকিমা, কি বলছো এসব? কাকা কোথায়? কাকার কি হয়েছে আমাকে খুলে বলো। কিন্তু না কাকিমা, আমাকে বুঝিয়ে বলো। সেদিন তোমরা দুজনে মিলে তো জঙ্গলের দিকে গেলে, তারপর কি হলো? সেই ভয়ঙ্কর রাক্ষসটা, সেই দৈত্যকার লাল হায়নাটা তোর কাকাকে আমার সামনে থেকে টেনে নিয়ে গেল রে বিকাশ। জঙ্গলে আমরা কাঠ কাটছিলাম, তখনই জঙ্গল থেকে বিশাল একটা রাক্ষস বেরিয়ে এলো। আমি কিছু করার আগেই তোর কাকাকে ঘাড়ে কামড়ে ধরে টেনে নিয়ে গেল। আমি শুধু দাঁড়িয়ে থেকে কাঁদলাম, আর তোর গরুটাকেও কোনো মতে বাঁচিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। লাল হয় না? এ তুমি কি বলছো কাকিমা? এমন কথা তো শুনিনি। কিন্তু তুমি ভেঙে পড়ো না, একটু শান্ত হও কাকিমা। আমি এখনই গ্রামের লোকজনকে ডেকে আনছি। আমরা সবাই মিলে জঙ্গলে যাব, এরপর কাকাকে যে কোনো মূল্যে খুঁজে বের করব। এই বলে বিকাশ ছুটে গেল গ্রামের ভিতরে। কিছুক্ষণের মধ্যেই সুমিত কাকা সহ গ্রামের বেশ কিছু লোক নিয়ে বিকাশ সুন্দরবন জঙ্গলের দিকে এগিয়ে গেল। চলো সুমিত কাকা, আমরা একটু ওই নদীর পাড়ের দিকটায় গিয়ে ভালো করে খুঁজে দেখি। কোনো পায়ের ছাপ বা রক্তের দাগ আছে কিনা ভালো করে খুঁজে দেখতে হবে। কাকাকে আমাদের ফিরিয়ে আনতেই হবে। অনেক তো খুঁজলাম রে বিকাশ, কিন্তু কোনো নিশানা তো দেখতে পাচ্ছি না। যতই ভেতরের দিকে যাচ্ছি বুকটা কেমন যেন কেঁপে উঠছে। খুব ভয় করছে রে আমার। ভয় পেলে চলবে না সুমিত কাকা। গোবিন্দ কাকা আমাদের কত উপকার করেছে। আজ কাকার বিপদে আমরা এভাবে পিছিয়ে আসবো? ওটা কি দেখো তো, নদীপথে একটা নৌকা আসছে না? হ্যাঁ তাই তো। ও মাঝি ভাই, ও রাজ্জাক মাঝি, বলি জঙ্গলের দিকে কি কাউকে আহত অবস্থায় দেখেছো গো? না গো ভাই, এমন কাউকে তো দেখিনি। কিন্তু ওইদিকে জঙ্গলের গহীনে খুব দূর থেকে যেন কারো গোঙানোর শব্দ পেয়েছিলাম। আমি ভাবলাম কেউ হয়তো বিপদে পড়েছে, তাই আমি নৌকাটা নদীর পাড়ে দাঁড় করিয়েছিলাম। আর তখন কি রাজ্জাক ভাই, বলে ফেলো তাড়াতাড়ি। আমি ঠিকই শুনেছিলাম। ওই তো জঙ্গলের মধ্যে ওই গুহাটার ভেতর একটা শব্দ আসছিল যেন। এমন সময় ওই গুহার ভেতর থেকে বেরিয়ে আসে এক দৈত্যকার লাল হায়না। আমাকে দেখতে পেয়ে সে নদীর দিকে এগিয়ে আসছিল। আমি প্রাণ হাতে নিয়ে কোনো মতে দ্রুত নৌকা চালিয়ে সেই এলাকা ছেড়ে পালিয়ে এসেছি। সর্বনাশ! তার মানে মালতী কাকিমা ঠিকই বলেছে। আর ওই গঙ্গানি শব্দ নিশ্চয়ই ওই গোবিন্দ কাকার। কাকা এখনো জীবিত আছে আমার মনে হয়। আমাদের আর এক মুহূর্ত দেরি করলে চলবে না কাকা। আমাদের এখনই ওই হায়নার গুহার দিকে যাওয়া উচিত। আরে পাগল হয়েছে নাকি বিকাশ? খবরদার ওদিকে যেও না, ওদিকে ভারী বিপদ। ওই দৈত্যকার হায়না খুবই ভয়ঙ্কর। চলো আমরা সময় নষ্ট না করে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে গিয়ে সবটা জানাই। অফিসার ঠিকই গোবিন্দকে উদ্ধার করে নিয়ে আসবে। গ্রামের সবাই মিলে তড়িঘড়ি করে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে পৌঁছালো। বড় অফিসার অরূপ বাবুকে সবটা খুলে বলল তারা। ওই অরূপ বাবু, দয়া করে আপনারা কিছু একটা করুন। আমার স্বামী এখনো বেঁচে আছে, আপনারা তাকে উদ্ধার করে নিয়ে আসুন। দেখুন, ওপর মহল থেকে অর্ডার আছে। ওইদিকে জঙ্গলের গহীনে আমাদের যাওয়া এখন নিষেধ। আমরা এই মুহূর্তে কোনো সাহায্যই করতে পারবো না। সে কি অরূপ বাবু, আপনারা ছাড়া যে আমরা অসহায়, এবার কি হবে?
তোমরা এখন বাড়ি ফিরে যাও। এই খবরটা আমি উপর মহলে পাঠাচ্ছি। যদি অর্ডার আসে কাল সকালে আমরা জঙ্গলের মধ্যে রেস্কিউ টিম পাঠাবো। রাতে জঙ্গলের ভিতরে এক ভয়ানক অন্ধকার। সুন্দরবন জঙ্গলের মধ্যে হায়নাটা গোবিন্দকে একটি ফাঁকা জায়গায় ফেলে রেখেছে। নিজে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। গোবিন্দ সারা শরীর ব্যথা, সে নড়তে পর্যন্ত পারছে না। হঠাৎই মানুষের গন্ধ পেয়ে একটা বাঘ গোবিন্দের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। ওমা, একটা বাঘ আমার দিকে আসছে, চলে যা, আমার দিকে আসবি না, চলে যা, চলে যা। এমন সময় ঝোপের আড়াল থেকে লাল হায়নাটা বেরিয়ে এসে কর্কশ শব্দে ডেকে উঠলো। সে লাফিয়ে পড়লো ওই বাঘটার উপরে। বাঘটার পা কামড়ে ধরে টানতে টানতে তার গুহার দিকে নিয়ে চলে গেল। গোবিন্দ থরথর করে কাঁপতে লাগলো এই দৃশ্য দেখে। পরের দিন সকালবেলা ফরেস্ট অফিসারের সামনে এসে মালতী হাজির। অফিসার বাবু, দোহাই আপনাদের, আপনারা কিছু একটা করুন। আমার স্বামী এখনো জীবিত আছে, তাকে উদ্ধার করে নিয়ে আসুন। ওয়েট, এখনো উপর মহল থেকে কোনো অর্ডার আসেনি। আপনি স্থির হয়ে বসুন, এত ব্যস্ত হবেন না। অর্ডার আসেনি, আমি বুঝে গেছি আপনারা কিছুই করতে পারবেন না। আপনাদের অপেক্ষায় থাকলে আমার স্বামী আর বাঁচবে না। না, আর নয়, আমি একাই জঙ্গলে যাব। এই বলে মালতী হাতে কাটারিটা নিয়ে সুন্দরবন জঙ্গলের গভীরে চলে গেল। সে দৌড়াতে দৌড়াতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছালো, সেখানে বেশ কিছু বাঘ আর একটা পুরনো গাছের সামনে দাঁড়িয়ে ডেকেই চলছে, যেন তারা কাউকে আহ্বান জানাচ্ছে। বাঘগুলো ডাক শুনে ওই লাল হায়নাটা শিকার করবে বলে তাদের কাছে চলে এলো। হায়নাটা বাঘগুলোকে ধরবে বলে এগোতেই ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো এক দানবীয় 3 মাথাওয়ালা লাল বাঘ। এই দেখে হায়নাটা থমকে দাঁড়িয়ে গেল, আর 3 মাথাওয়ালা বাঘটা তার দিকে এগোতে থাকলো। 2 দানবের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর লড়াই। মালতী গাছের পিছনে লুকিয়ে সব দেখছিল। এক অদৃশ্য ঘটনা, দানবীয় 3 মাথাওয়ালা বাঘ ওই হায়নাটাকে শেষ করার চেষ্টা করছে। এমন সময় ওই হায়নাটা হঠাৎই ওই 3 মাথাওয়ালা বাঘটার পা কামড়ে ধরলো। 3 মাথাওয়ালা বাঘটা যন্ত্রণায় গর্জন করে উঠলো। না, ওই হায়নাটাকে জিততে দিলে হবে না। ওই 3 মাথাওয়ালা বাঘটা নিশ্চয়ই এই সুন্দরবনের বাঘদের রক্ষক। একমাত্র ওই 3 মাথাওয়ালা বাঘটাই ওই হায়নাটাকে হারাতে পারবে। এই বলে মালতী তার হাতের কুড়ালটা ছুঁড়ে দিল হায়নার দিকে, আর কুড়ালটা সোজা গিয়ে হায়নার গলায় বিঁধে গেল। হায়নাটা যন্ত্রণায় মাটিতে লুটে পড়তেই 3 মাথাওয়ালা বাঘটা লাল হায়নাকে একেবারে শেষ করে দিল। এরপর 3 মাথাওয়ালা বাঘটা আবার সেই ঝোপের মধ্যে ঢুকে মিলিয়ে গেল। বাকি বাঘগুলো সেখান থেকে চলে গেল। হঠাৎই গুহার দিক থেকে একটা ক্ষীণ শব্দ এলো। আরে, কার যেন গোংরানির আওয়াজ পাচ্ছি। না, দেখি তো, গিয়ে একবার। মালতী আওয়াজ অনুসরণ করে সেই দিকে দৌড়ে গেল। তারপর দেখে ওই গুহার সামনে তার স্বামী পড়ে রয়েছে। ওগো, আমি এসে গেছি, তোমার কিছু হবে না। তুমি দেখো, আমি ঠিক তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। মালতী, তুমি এসেছো, আমাকে বাড়ি নিয়ে চলো, না হলে ওই লাল হায়নাটা। ঠিক তখনই ফরেস্ট ডিপার্টমেন্টের টিম অপূর্ব বাবু নেতৃত্বে সেই জায়গায় এসে উপস্থিত হলো। তোমাদের আর কোনো চিন্তা নেই, উপর মহল থেকে অর্ডার আসতেই আমরা উদ্ধার করতে চলে এসেছি। আপনাদের অর্ডার অপেক্ষা থাকলে আজকে আমি আমার স্বামীকে কখনোই ফিরে পেতাম না। অপূর্ব বাবু, সুন্দরবনের রক্ষক আজকে আমাদের বাঁচিয়েছে। তারপর গোবিন্দ আর মালতীকে উদ্ধার করে গাড়িতে করে তাদেরকে নিয়ে গেল। সুন্দরবনের রাজা হবে আমাদের সকালের নাস্তা। গৌতম, এখনই মারো। এই তো সুযোগ, পালাবি কোথায় এবার 3 মাথাওয়ালা হায়না? অফ, সকাল থেকে পেটটা চুই চুই করছে রে ভাই। সেই কখন একটা হরিণের বাচ্চা খেলাম। তাতে কি আর এই বিশাল শরীরের খিদে মিটে? আমার আরো মাংস চাই, কাঁচা মাংস। এই চুপ কর তোরা, সারাদিন শুধু খাই। আরে গাধা, আমরা কি এখানে শুধু পেট ভরাতে এসেছি? আমরা এসেছি সুন্দরবন দখল করতে। এখানকার সব পশু আমাদের গোলাম হবে। এই তোরা থামবি, তোদের এই খেচর খেচর শুনে আমার মাঝখানের মাথাটা ধরে গেল। শোন, আমাদের আসল লক্ষ্য হলো ওই বাঘটা, ওই রাজা বাঘ। বাঘ? না বাবা, বাঘের নখ খুব ধারালো হয়, বুঝেছ? ও যদি আমাদের নাকে আঁচড় দেয় তখন তো নাক কেটে যাবে। তার চেয়ে চলো নদীতে গিয়ে আমরা কাঁকড়া ধরে খাই।
এই তোর কি মাথায় গোবর ভরা? আমরা হলাম 3 মাথাওয়ালা লাল হায়না। আমাদের চামড়া গন্ডারের চেয়েও শক্ত। বাঘের আচর আমাদের কিছুই করতে পারবে না। তুই এত ভীতু কেন রে? আমি ভীতু নই ভাই, আমি শুধু একটু আর কি, আমি শুধু আমার নাকটাকে খুব ভালোবাসি। সেদিন মৌমাছি কামড়ে দিয়েছিল আমাদের সবাইকে, মনে নেই? আবার মৌমাছির কথা? চুপ কর, শোন আমার প্ল্যান। বাঘটাকে মারতে পারলেই এই জঙ্গল আমাদের। তখন প্রতিদিন হরিণ, বুনো শুয়োর, মহিষ যা খুশি খেতে পারবি, কেউ তোদের বাধা দেবে না। ওহ হিয়ে, সত্যি যা খুশি তাই খেতে পারবো? আহা, তাহলে তো বাঘটাকে মারতেই হবে। কিন্তু বস, বাঘটা শুনেছি খুব চালাক, শুনেছি ও মানুষের সাথে কথা বলে। মানুষ? মানুষ তো মশা মাছির মতো, এক থাবায় শেষ করে দেব। আজ রাতেই আমরা বাঘের দ্বারায় হামলা করব। তৈরি হয়ে নে তোরা। কি কি ওখানে গাছের আড়ালে লুকিয়ে আছিস? মানুষের গন্ধ পাচ্ছি, বেরিয়ে আয়। মামা মামা, আমি গৌতম। আমি তো কাঠ কাটতে এসেছিলাম। দোহাই মামা, আমাকে খেও না। আমার গায়ে তো কোনো মাংস নেই, শুধু হাড় আর চামড়া আছে। আমাকে খেয়ে তো তোমার পেট ভরবে না গো। ভয় নেই রে মানুষ, আমি তোকে খেতে আসিনি। আজ সুন্দরবনের রাজার সেই দিন আর নেই রে। আমার নিজের জান নিয়েই তো এখন টানাটানি। সে কি মামা, তুমি হলে বনের রাজা। বাঘের গর্জনে সুন্দরবনের পাতা ঝরে যায়, আর তুমি কিনা ভয় পাচ্ছ? এও সম্ভব? কে দেখালো তোমাকে ভয়? তুই জানিস না গৌতম, জঙ্গলে কি এসেছে জানিস? 3 মাথাওয়ালা হায়না। ও আমাদের সব সঙ্গীকে মেরে ফেলেছে কাল রাতে, আমার ছোট ছানাটাকে। আমি শুনেছি মামা, গ্রামের জেলেরা বলছিল জঙ্গলে নাকি এক আজব জানোয়ার এসেছে। 3টে মাথা, আগুনের মতো লাল চোখ। কিন্তু মামা, তুমি তো এত শক্তিশালী, তুমি কেন ওকে মারতে পারছো না? শক্তি দিয়ে ওকে মারা যাবে না রে। ওর 3টে মাথা, 3 দিক থেকে দেখে। আমি সামনে দিয়ে গেলে মাঝখানের মাথা দেখে ফেলে, পেছন দিয়ে গেলে অন্য মাথা দেখে ফেলে। আর ওর চামড়া পাথরের মতো শক্ত। আমার নখ ওর গায়ে বসে না। আমি একা ওর সাথে পেরে উঠছি না রে গৌতম। খুবই চিন্তার বিষয় মামা। এই জঙ্গলটা যদি, ওই রাক্ষসটা যদি তোমাকে হারিয়ে দেয়, তাহলে তো কাল আমাদের গ্রামেও হানা দেবে। আমাদের গরু, ছাগল, এমনকি ছোট ছেলে মেয়েদেরও খেয়ে ফেলবে। ঠিক বলেছিস ভাগ্নে, ও শুধু পশুই নয়, ও একটা অভিশাপ। কিন্তু একটা উপায় আছে। তোদের মানুষের মাথায় নাকি খুব বুদ্ধি থাকে। তুই কি আমাকে একটু সাহায্য করবি? আমরা দুজনে মিলে কি ওটাকে হারাতে পারবো না? আমি সামান্য কাঠুরিয়া, আমার কাছে তো বন্দুক নেই, আছে শুধু একটা পুরনো কুড়াল আর একটা গুলতি। আমি কি কিছু করতে পারবো মামা? তুই অনেক কিছুই করতে পারিস। আমার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু তার জন্য তোর হাতের ওই গলতি আর তোর নিখুঁত নিশানা দরকার। তুই রাজি থাকলে বল, আজই ওই শয়তানের দিন শেষ করে দেব আমরা। বাঘ মামা, তুমি যখন বন্ধু বলে হাত বাড়িয়ে দিয়েছো, আমি তোমাকে ফেরাবো না। ওই হায়না বেঁচে থাকলে আমরা কেউ বাঁচবো না। বলো কি করতে হবে, আমি রাজি। শোন, ওই হায়নার একটা বড় দুর্বলতা আছে। ও খুব লোভী আর অহংকারী। ওভাবে কেউ ওকে মারতে পারবে না। আরে সে তো বুঝলাম, কিন্তু মারবো কি দিয়ে? কলাতলির জঙ্গলে একটা বিশাল রেন্টি গাছ আছে, জানিস তো? কলাতলি? ওরে বাবা, ওখানে তো দিনের বেলাতেও কেউ যায় না। শুনেছি ওখানে খুনে মৌমাছি চাক আছে, বিশাল বড় বড় কালো কালো মৌমাছি। একদম ঠিক ধরেছিস, ওই মৌমাছিরাই আমাদের অস্ত্র। আমার প্ল্যানটা শোন মন দিয়ে। বলো মামা। আমি গিয়ে ওই হায়নাটাকে রাগাবো। ও আমাকে তাড়া করে ঠিক এই গাছটার নিচে নিয়ে আসবে। তুই আগে থেকেই ওই গাছের উল্টো দিকে ঝোপে বাতাসের বিপরীতে লুকিয়ে থাকবি। ঝোপে লুকিয়ে থাকবো? আচ্ছা, তারপর? তারপর হচ্ছে আসল কাজ। যেই হায়না গাছের নিচে আসবে এবং আমাকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তেই তোকে গুলতি দিয়ে এক মারে ওই মৌমাছিটা ভেঙে দিতে হবে। ও বাবারে, মৌমাছির চাকে ঢিল! সর্বনাশ! মৌমাছিরা তো রেগে গিয়ে আমাকেই কামড়াবে। আর ওই খুনে মৌমাছি একবার কামড়ালে তো মানুষ বাঁচে না। ভয় নেই, তুই থাকবি ঝোপের আড়ালে, আর হায়নাটা থাকবে খোলা জায়গায়। মৌমাছি যখন চাক থেকে বের হবে, ওরা চোখের সামনে যাকে নড়তে দেখে তাকেই আক্রমণ করবে। আর সেই সময় হায়নাটা লাফালাফি করবে বেশি, বুঝেছিস? বুদ্ধিটা তো দারুণ মামা, কিন্তু মামা, যদি আমার ঢিল ফসকে যায়, যদি মৌচাকে আর না লাগে? তাহলে আর কি ভাগ্নে, হায়না আমাদের দুজনকে মিলেই ডিনার করবে। ওই একটাই সুযোগ গৌতম, তোর হাতের নিশানার উপর আমাদের জীবন বরণ নির্ভর করছে। তুই পারবি তো?
কাঠুরিয়া হতে পারি মামা, কিন্তু ছোটবেলায় এই গুলতি দিয়ে কত আম পেরেছি তার হিসেব নেই। আজ রাক্ষস পারবো। তুমি চলো, আমি পজিশন নিচ্ছি। এই তিন মাথার কেউটে, সাহস থাকে তো সামনে আয়, নাকি গর্তে লুকিয়ে আছিস? কেরে? ওরে বাবারে, এই তো দেখি সেই রাজাবাগ। রে, মরার শখ হয়েছে নাকি রে? তো নিজে পায়ে হেঁটে জমদূতের কাছে এসেছিস? আহা, ডিনার নিজের পায়ে হেঁটে এসেছে। হি 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 হি। আজ আর কষ্ট করতে হবে না ভাইরা, আজ বাঘের বিরিয়ানি হবে। ওকে আমি খাবো, ওর কলিজাটা আমার চাই, ওর চোখ দুটো আমি চিবিয়ে খাবো। তোদের মতো পচা হায়নার পেটে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো, কিন্তু আমাকে ধরতে পারলে তবেই না খাবি। আয়, যদি দম থাকে আমাকে ধরে দেখা। কি আমাদের অপমান? ধর ওকে, ধর, আজ যেন পালাতে না পারে। থামিস না, দৌড়া, মাংস পালাচ্ছে। হে বিধাতা, আমার হাত না কাঁপে, এই একটাই সুযোগ। আর কোথায় পালাবি রাজা? সামনে নদী আর পেছনে আমরা। আজ তোর খেলা শেষ রে সুন্দরবনের বাঘ। ভাই আর দেরি করিস না, আমার খুব খিদে পেয়েছে, চল শুরু করি। আমি ওর ঘাটটা মটকাবো। দাঁড়া দাঁড়া, ওকে একটু ভয় দেখায়। বাঘ মামা, তোমার শেষ ইচ্ছা কি আছে বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার শেষ ইচ্ছা হলো তোদের ওই তিনটে পচা মাথায় মৌমাছির হুল ফুটুক। মানে কি বললি? মৌমাছি? এই তো সময়, হে বিধাতা সাহায্য করো। এই দিলাম। এই রে, কিসের শব্দ রে? মাথার উপর কি যেন ঘুরছে। আরে এগুলো তো কালো মৌমাছি। না না, সর্বনাশ, মৌমাছি, খুনে মৌমাছি, পালা পালা। ওরে বাবা রে, কামড় দিল আমার নাক ফুলে গেল রে। ওরে বাবা, চোখে দেখতে পাচ্ছি না। উফ, জ্বলছে, শরীর জ্বলছে। কে আছিস, বাঁচাও। আরে আমারে কামড়াচ্ছিস কেন? বাঘটাকে কামড়া। মরে গেলাম। হা হা হা। কিরে, বাঘের মাংস খাবি না, নাকি এখন মধু খেতে ইচ্ছে করছে? খা, পেট ভরে খা। ওরে বাবারে, মাগো, আর আসবো না, আর আসবো না। এই চল আমরা পালাই। মামা দেখলে কেমন টোপ লাগিয়েছি, একদম সোজা মাঝখানে। সাব্বাস গৌতম, সাব্বাস, তুই আজ প্রমাণ করে দিলি গায়ের জোরের চেয়ে বুদ্ধি বড়। তুই না থাকলে আজ আমিও বাঁচতাম না রে, এই সুন্দরবনও বাঁচত না। আর তুমি না থাকলে বুদ্ধি কে দিত মামা? আমরা দুজনে মিলে এই কাজটা করলাম। তবে মামা দেখেছো ওই হায়নাটা যে কি দৌড় দিল। ও আর কোনোদিন এই সুন্দরবনে ফিরেও তাকাবে না। শোন গৌতম, আজ থেকে তুই আমার বন্ধু। তুই যখন খুশি এই জঙ্গলে আসবি, কাঠ কাটবি, মধু নিবি। আমার কোনো বাঘ তোকে কেউ কিচ্ছু বলবে না। আমি সবাইকে বলে দেব তুই আমার ভাই। সত্যি বলছো মামা? তাহলে তো আমার আর কোনো ভয় নেই। গ্রামের মানুষকে গিয়ে আজই খবরটা দিয়ে আসি। মানুষ আর বাঘ যে বন্ধু হতে পারে এটা কেউ বিশ্বাস করবে না। যা, বাড়ি ফিরে যা, তোর বাচ্চারা অপেক্ষা করছে। আর হ্যাঁ, সাবধানে যাস, রাত হয়ে আসছে। তুমি ভালো থেকো মামা, আবার দেখা হবে।